গণহত্যার বিচারের আগে কর্মসূচির অনুমতি পাবে না আওয়ামী লীগ, জানালো প্রেস উইং। ভোটের দিনক্ষণ ঠিক হবে সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনার পর। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে আনতে রাজপথে নামবে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আইনি প্রক্রিয়া। নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে। ভোলায় আজও বাস সিএনজি চালকদের তুমুল সংঘর্ষ। মারামারির জেরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 17 রুটে বন্ধ বাস চলাচল। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে যাত্রী ভোগান্তি। কালকে রূপতলি অফিস জ্বালাইতেছে, 2টা গাড়ি একটা জ্বালাইতেছে। ওনারা কমবাদের সাথে বুঝুক, কিন্তু আমাদের সাধারণ ভুক্তভোগী আমাদের সাথে ওনাদের ঝামেলা করে লাভ কি ওনাদের? আর আমাদের রাস্তাটা বন্ধ করে দিছে। আমাদের সমস্ত ভাবেই রাস্তাটা অত্যন্ত জরুরি। 6 মাসে শুধু রাজধানীতেই 136 আন্দোলন। দাবি আদায়ের মোক্ষম সুযোগ ধরে নিয়ে নানা সংগঠন ও গোষ্ঠীর অবরোধ অবস্থান। উপদেষ্টাদের নিয়ে সেল গঠনের পরামর্শ। এবার 3 পর্বে হবে বিশ্ব ইজতেমা, প্রস্তুত তুরাক্তের। জুবায়েরপন্থীদের 2 ধাপ সম্পন্ন হবার পর মাঠ পাবেন সাদের অনুসারীরা। নতুন পরিচয় জানতে উন্মুখ 7 কলেজের শিক্ষার্থীরা। এক ছাতার নিচে রেখে বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবে প্রাধান্য, সবার চাওয়া থাকুক উচ্চ মাধ্যমিকও। শিক্ষার্থীদের দাবি যে রাষ্ট্রীয়ভাবে তিতুমির কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দান। কলেজগুলোর যে বিদ্যমান শিক্ষা স্টেজ অর্থাৎ উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স এগুলা ঠিক রেখে সরকার যে কোনো ব্যবস্থা নিতে পারে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। সীমান্ত হত্যা, অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধে থাকবে কঠোর অবস্থান। 1 দশকে অর্থনীতিতে কমেছে উৎপাদনশীল খাতের অবদান। অর্থনৈতিক শুমারির প্রাথমিক ফলাফলের তথ্য, বেড়েছে সেবা খাতের কর্তৃত্ব। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ক্ষমা চাওয়া ও বিচারের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত না থাকলেও আওয়ামী লীগের অনেক সদস্য দলের ভূমিকায় অনুতপ্ত নয়। জানান, ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর হবে আলোচনা, সেখানে ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, জুলাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগ সরকার। 71 জন শিশুকে হত্যা করেছে তৎকালীন ক্ষমতাসীনরা। গুম খুনে শেখ হাসিনার সরাসরি নির্দেশের প্রমাণ মিলেছে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনে। এত বড় একটি হত্যাকাণ্ড ঘটানোর পরও দলটির কোনো অনুশোচনা নেই। যতদিন পর্যন্ত না তারা ক্ষমা চাইছে ও ন্যায় বিচারের সম্মুখীন হচ্ছে, ততদিন পর্যন্ত দলটি কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে না বলে জানান প্রেস সচিব। ক্ষমাটা চেতে হবে, খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে। তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত? আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের অনেকে হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও দলের কর্মকাণ্ডে অনুতপ্ত নয়। তাদের মধ্যে থেকে কেউ শেখ হাসিনার নেতৃত্বের বিরোধিতা করেনি, পরিচ্ছন্ন নেতৃত্বের দাবিও তোলেনি। উল্টো ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে। আওয়ামী লীগ তাদের পার্টির সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে?
বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। এ সময় প্রেস সচিব কথা বলেন নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়েও। জানান আগামী মাসে সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই এ নিয়ে আলোচনায় বসা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। আমরা স্পষ্ট বলেছি, দুইটা আমরা ডেট দিয়েছি, স্পষ্টভাবে ডেট দিয়েছি। এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই। আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে। মানুষের কথা বলার অধিকার হরণ করে এমন কোনো আইন বর্তমান সরকার প্রণয়ন করবে না বলেও জানান শফিকুল আলম। গ্রহণযোগ্য সমাধান তৈরি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, চালানো হচ্ছে অপপ্রচার। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা নিয়ে যশোর, ঝিনাইদহ, নড়াইলে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, মানুষের পক্ষ থেকে আসা প্রশ্ন নিয়ে প্রস্তুত করা হয়েছে 31 দফা। পাশাপাশি 5 আগস্ট থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের জনগণের সাথে থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা নিয়ে যশোর, ঝিনাইদহ ও নড়াইলে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 31 দফা তৈরি করা হয়েছে জনগণের জন্যই। আপনাদের স্থানে আপনারা বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। বলেন, অপপ্রচার চলছে তার দলের বিরুদ্ধে, তবে বিএনপির প্রতি মানুষের আস্থা আছে বলেও দাবি করেন তিনি। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, কেউ অপকর্মে জড়ালে ছাড় পাবে না। জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা যায়, এরকম কোনো কাজ যেমন করা যাবে না। একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেদিন আমরা 31 দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে, আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব, সেদিনই আমরা প্রতিশোধ গ্রহণে সক্ষম হব। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে আনতে শিগগিরই রাজপথে নামবে বিএনপি। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বিএনপির সেই উদ্যোগ আন্দোলন বা সরকারের সমালোচনারই অংশ। গণহত্যার জন্য সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে সরকার এখনও কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ জানান তিনি। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেন, নির্বাচিত সরকার ছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনা সম্ভব নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। বলেন, অন্তর্বর্তী সরকারকে সফল করতে হলে তাদের সমালোচনা করে গাইড করতে হবে। সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। একটা নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আইনি প্রক্রিয়ার পরই ঠিক হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারেরই অংশ হিসাবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা সম্মান জানিয়ে বলেন, স্বাধীনতা যুদ্ধ ও জুলাই অভ্যুত্থান এক নয়। জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্পমেয়াদী সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তিনি। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়।
এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে? সালাউদ্দিন আহমেদ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বানও জানান। যেটা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাসস্ট্যান্ডের জায়গার দখল নিয়ে ভোলায় আজও সংঘর্ষে জড়িয়েছে বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। আহত হয়েছেন বেশ কয়েকজন। বরিশালে বাস ও কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 17 রুটে সকাল থেকে বন্ধ বাস চলাচল। এদিকে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে স্থানীয়দের প্রায় 5 ঘন্টা অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে আবারও সংঘর্ষ। দ্বিতীয় দিনের মতো রণক্ষেত্র ভোলা শহরের বাস স্ট্যান্ড এলাকা। স্থানীয়রা জানায় বাস স্ট্যান্ডের একটি অংশের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের বিরোধ। এর জেরে মঙ্গলবার রাতে সংঘর্ষের পর বুধবার সকালে স্ট্যান্ডে অবস্থান নেয় বাস শ্রমিকরা। পরে সেখানে সিএনজি চালকরা দলবদ্ধভাবে গেলে আবারও ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ। আগুন দেয়া হয় 3টি সিএনজি চালিত অটোরিকশায়। 6-7টা সিএনজি নিয়ে তারা তাদের এই পুরান জায়গা দখল করার জন্য আসে। এটাকেই কেন্দ্র করিয়া দুই পক্ষ উত্তেজিত হয়। কিন্তু সিএনজি আলারা কোনো অপকর্ম কাজ করে নাই। তারা স্টাফেরা ইট পাথর যা আছে গোলা বালু সব মারছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। তাদের উভয় পক্ষকেই আলোচনার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তারা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের যে সমস্যা আছে বা তাদের দাবি দাবা বিষয়গুলো নিয়ে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সংঘাতের জেরে বুধবার ভোর থেকেই ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস গাড়ি কিছুই চলে না। কালকের ঘটনা পড়তে বাস বন্ধ, আর অটো রিক্সা তো একদম রিক্স এরাতে যাওয়া যাবে না। মাইক্রো অন্যান্য যারা আছে তার ভাড়া তো অত্যাধিক পরিমাণে বেশি যাচ্ছে, যেটা মানে সর্বসাধারণের জন্য এক দুর্ভোগেরই কারণ বলা যায়। এদিকে বরিশালে কাউন্টার এবং বাস ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 17টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় বাড়তি ভাড়াও। স্থানীয়রা জানায় মঙ্গলবার বিএম কলেজের এক ছাত্রীর সাথে বাস ভাড়া নিয়ে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে। এর জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের শিক্ষার্থীরা রূপাতলীর টার্মিনালে একটি বাস এবং কয়েকটি কাউন্টারে ভাঙচুর চালায়। এতে বরিশাল ও ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বাস চালানো তো অনেক কষ্ট হয় সবার, বুঝুন তো ব্যাগ বোঝ করে অনেক কষ্ট হয়। অন্যান্য যে যানবাহনে করে মানুষ আসবে ওইটাকেও তারা বাধা দিতেছে। গাড়ি ভাঙে, স্টাফদের মারে। এখন এই কারণে স্টাফরা চিন্তা করে যে আমরা ডেলি মার খাবো, কারণ তাতে গাড়িই বন্ধ থাকে। ঢাকা আরিচা মহাসড়কেও দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। মানিকগঞ্জের সাটুরিয়ায় গোলরা এলাকায় দুটি কারখানা কর্তৃক এলাকাবাসীর যাতায়াতের একটি পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ছড়িয়ে পড়ে যানজট। আমার মায়ের কিন্তু ক্যান্সারের রোগী, অনেকক্ষণ বসে থাকতে পারে না। ওনার কোম্পানির সাথে বুঝুক, কিন্তু আমাদের সাধারণ ভুক্তভোগী আমাদের সাথে ওনাদের ঝামেলা করে লাভ কি? ওনাদের কোম্পানির কাজ কিন্তু বন্ধ নেই, যত দুর্ভোগ আমাদের জনগণের। এই কোম্পানিগুলো আসতে খুব বেশি বছর না, ওনারা আসার পরে ওনারা আমাদের রাস্তাটা বন্ধ করে দিছে। এতে আমরা বাজার ঘাট করি, আমাদের সমস্ত ভাবেই রাস্তাটা অত্যন্ত জরুরি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। মধ্যরাতের পর ট্রেন চলার ঘোষণা আসায় সকালে বেশিরভাগ ট্রেন প্রায় যাত্রীশূন্য অবস্থায় কমলাপুর ছেড়ে যায়। অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়েছে, তাই ট্রেন যাত্রায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানায় পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। বুধবার সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে বাকি ট্রেনগুলো। 7টায় ছাড়ার কথা থাকলেও প্রায় 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরু করতে দেরি হয় 2.5 ঘন্টা।
যাত্রীরা বলছেন স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। 1 ঘন্টা যাবত বসে আছি, ট্রেন ছাড়ে না, মাত্র ইঞ্জিন লাগাইছে, ফাইনালি যে ছাড়ছে এটাই অনেক, আজকে ভাবছি যে এটাই পারবো না। ভাবছি যে বাসে যাবো, পরে দেখলাম যে ট্রেন ছাড়তেছে, তো অনেক ডিলে করতেছে, এটার জন্য একটু বিরক্ত লাগতেছে, বাচ্চাদের নিয়ে একটু প্রবলেম হতেছে। মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় অনেক যাত্রী বিষয়টি জানতেন না, সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে অধিকাংশ আসন ছিল ফাঁকা। আমাদের যমুনা টিভিতে আমি নিউজটা দেখেছিলাম যে কর্মসূচি ওনারা প্রত্যাহার করছে, তারপরে আমি অনলাইনে ঢুকে টিকিটটা কাটলাম। আমার কাছে খুবই ভালো লাগে, আর তারপরে আজকে যেহেতু ফাঁকা আরো ভালো লাগছে। আমরা জানি হয়তো বাসে বা অন্য কোনো মাধ্যমে যেতে হবে আমাদের, ট্রেন চলার কারণে আমার অনেক মনে করেন যে আমাদের সুবিধা হয়েছে। ব্রাহ্মণবাড়ি অফিস করি, গতকালকে ট্রেন না থাকায় যেতে পারি না, আজকে যদিও লেট হবে তারপর আমি পৌঁছতে পারবো, এটা আল্লাহর কাছে শুকরিয়া। ট্রেন চালুর খবরে যারা এসেছেন তাদের অভিযোগ, সময় মতো ট্রেন তো ছাড়ছেই না, কখন নাগাদ ছাড়বে সেটাও জানানো হচ্ছে না তাদের। ঢাকার কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, কারিগরি ত্রুটির কারণে বিলম্ব, পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। কন্ট্রোল রুমে জিজ্ঞেস করলাম, সেখানে ওরাও বলতে পারে না, প্ল্যাটফর্মে কখন দিবে সেটাও বলতে পারে না, তো একটু বিভ্রান্তিকর পরিস্থিতিতে আছি আমরা, এখন কখন কি হবে কিছুই বলতে পারতেছি না। আমরা যে এত কষ্ট করে টিকিটটা কাটলাম, এতগুলো টাকা দিয়ে 11টা টিকিট কাটছি, সকাল 6টা বাজে যাওয়ার কথা, 10-12 দিন ধরে আপনারা আমাদের কিছুই জানালেন না, এটা একটা বোকামি হলো না। Particularly easy or convenient, a little bit frustrating, but it's the same with the bus, the same with everything, I guess. So ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর থাকে, এবং ওই প্রসিডিউর মেনটেন করার জন্যই কিছুটা লেট হচ্ছে, আর কিছু ট্রেনের ওয়াশপিট করতে হয়, ওয়াশপিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেই জন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। ধর্মঘট তুলে নেওয়ার পর সকাল 6টা থেকে ট্রেন চলাচল শুরু হয় রাজশাহীতে। পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, সকাল 6টা 5 মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সাগরদাড়ি এক্সপ্রেস। এছাড়া চট্টগ্রাম ও খুলনা থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর ও এক্সপ্রেস ট্রেনগুলো। এদিকে মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন রেলের রানিং স্টাফরা। রাতে রেল উপদেষ্টার বাসভবনে হয় বৈঠক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে 5 আগস্ট থেকে আজ পর্যন্ত 177 দিনে আন্দোলন হয়েছে 136টি। নানা সংগঠন ও গোষ্ঠীর ব্যানারে হচ্ছে আন্দোলন, যেগুলোর বেশিরভাগই অচেনা। আন্দোলনকারীরা নিজেদের বঞ্চিত বা বৈষম্যের শিকার বলে অবরোধ করেন রাস্তা, ঘেরাও করেন সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একদিনে 17টি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে। এতে যানজট সহ নানা ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতদিন একটি পক্ষ সব সুবিধা নিয়ে এসেছে, যারা পাননি তাদের বেশিরভাগ এখন আন্দোলনে। এছাড়া সরকারকে নাজুক ভেবে অনেকেই দ্রুত দাবি আদায়ের চেষ্টায় নেমেছেন। এর সমাধানে কিছু পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা। সচিবালয়ে ঘেরাও করে 19 আগস্টের আন্দোলন ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের দাবিতে। এর বিপরীতে পরীক্ষা নেয়ার দাবিতেও আন্দোলন হয়। পরে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল ঘোষণা হয়, তাতে যারা পাশ করেননি তারাও নামেন আন্দোলনে, ঘেরাও করেন শিক্ষা বোর্ড। এক 19 আগস্টই আরও নানা দাবিতে রাজধানীর 17টি পয়েন্টে চলে অবরোধ আন্দোলন। কারো দাবি চাকরি স্থায়ীকরণ, কেউ চান সরকারিকরণ, বদলি, নিয়োগ সহ নানান ইস্যু। বেশিরভাগের ব্যানারে লেখা বঞ্চিত আর বৈষম্যের শিকার জাতীয় শব্দ। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলন চলে টানা 9 দিন। দিনের বিভিন্ন সময় সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখেন তারা। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেই আন্দোলনে নামে আনসার সদস্যরা। 25 আগস্ট সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়। রাজপথের আন্দোলনই নয়, এতদিনের বঞ্চিত বলে দাবি দেওয়া আদায়ে অবস্থান অনশন হয় সচিবালয় সহ সরকারি অফিসেও। এমএলএসএস থেকে শুরু করে বাদ যাননি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও। নতুন বছর শুরুর 28 দিনেই আন্দোলন হয়েছে 40টি। আন্দোলন হয় 43 বিসিএসে বাদ পড়াদের, 40 ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত এসআইদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে সচিবালয়ে অবস্থান অনশন কর্মসূচি চলে 2 দিন। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ নিয়ে আন্দোলন সংঘর্ষ হয় 4 দিন। এছাড়া বিডিআর সদস্যদের পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও নামেন রাজপথে।
মঙ্গলবার সারা দেশে রেল চলাচলই বন্ধ করে দিলেন রানিং স্টাফরা। প্রশ্নটা হলো, এখনই কেন এত দাবি দেওয়া নিয়ে আন্দোলন? কেনই বা একমাত্র পথ রাজপথ? অন্তর্বর্তী সরকারের যেহেতু কোনো রাজনৈতিক চাপ নাই, বিভিন্ন রাষ্ট্রীয় চাপ নাই। এখন ইউনূস সরকারের আমলে অনেকে নতুন সুযোগ সুবিধার জন্য অনেক আন্দোলন করছে, সফল হয়েছে অনেকে। একদল গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে পদক্ষেপ বা দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে সরকারের কাছ থেকে হাতিয়ে নিতে। মানুষ একটু ফ্রিলি কথা বলতে পারতেছে, এই জন্য মানুষ চাইতেছে একটু আন্দোলন করে আমার অধিকারটা আদায় করে। আগের সরকার কি করতো, পুলিশ অথবা লাঠি চার্জের মাধ্যমে আন্দোলনটা থামাই দিত, বাট এখন সেটা করতেছে না। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদের মতে, এতদিন একপক্ষ সুবিধা নিয়েছে, বঞ্চিতরা তাই ব্যস্ত দ্রুত নিজেদের ঘাটতি মেটাতে। আমি একটা সুযোগ পেলাম, একটা অপরচুনিটি সামনে আসছে, এই সময়টাকে ইউটিলাইজ করা। অনির্বাচিত সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী তারা তাদের স্বার্থ আদায়ের জন্য নানাভাবে চেষ্টা করে। রাজপথ চলমান রাখতে আন্দোলন ইস্যুতে উপদেষ্টাদের নিয়ে একটি সেল করার পরামর্শ ডক্টর সাব্বির আহমেদের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 2 ধাপে 3টি পর্বে ইজতেমা অনুষ্ঠানের জন্য এবছর মাঠ প্রস্তুত করা হয়েছে। গাজীপুরে টঙ্গীতে মাঠ পরিদর্শনের পর আইজিপি জানান, প্রথম 2 পর্ব করবেন জুবায়েরপন্থীরা, মাঝখানে বিরতি দিয়ে শেষ করবেন সাদপন্থীরা। 2 পক্ষের সাথে কথা বলে সার্বিক কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। শুক্রবার ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার 58তম আসর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাওলানা জুবায়েরের অনুসারীরা এবার 2 পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। প্রথমটি হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, এরপর 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে সূরায়ে নিজাম ধাপ। বিরতির পর 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। অধিভুক্তি বাতিলের পর পরিচিতি কি হবে তা জানতে সরকারের দিকে তাকিয়ে আছে 7 কলেজের শিক্ষার্থী শিক্ষকরা। অবশ্য কলেজগুলোকে নিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা রয়েছে, যেখানে স্বতন্ত্র পরিচয় থাকবে প্রতিটি কলেজের। তবে ভর্তি, ফলাফল, মূল্যায়ন, পরীক্ষা সবই হবে ওই কাঠামোর পরিচালনায়। এমনটা হলে সেখানে বর্তমান কাঠামোর শিক্ষা ক্যাডারের শিক্ষকদের অবস্থান কি হবে তাও একটি বড় প্রশ্ন। শাকিল হাসানের রিপোর্ট। 2017 সালে অধিভুক্তির 8 বছর পর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করার সিদ্ধান্ত হয়। কয়েক বছর ধরেই এসব কলেজের শিক্ষার্থীরা সেশন জট, ঠিকমতো পরীক্ষা না হওয়া, ভর্তি ও ফলাফল মূল্যায়নে জটিলতাসহ নানা সমস্যা তুলে ধরে অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছিল। সে দাবি পূরণের পর এখন প্রশ্ন, কি হবে কলেজগুলোর পরিচয়? এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ে এ নিয়ে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। কলেজগুলো থেকেও আসছে প্রস্তাবনা। তার মধ্যে 7 কলেজ নিয়ে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব রয়েছে। এতে বলা হয়েছে, এই কাঠামো পরিচালনা করবে কলেজগুলোর স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল। তবে কলেজগুলো নিজ নামেই পরিচিত হবে। থাকবে কলেজগুলোর উচ্চ মাধ্যমিক শাখাও। পাশাপাশি ব্যতিক্রমী আরও কিছু প্রস্তাবনা নিয়েও কাজ করছে মন্ত্রণালয় ও ইউজিসি। এটা একটা রূপ হবে, বোর্ডের মতো হলে এরকম রূপ হবে, এর বাইরেও কিছু হতে পারে, সেটার ধারণা আসলে আমরা পাইনি। কলেজগুলোর যে বিদ্যমান শিক্ষা স্টেজ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, এগুলা ঠিক রেখে এবং এই বিসিএস ক্যাডারে যে শিক্ষা সে পদ, এগুলাকে সমুন্নত রেখে অর্থাৎ সংরক্ষণ করে সরকার যে কোনো ব্যবস্থা নিতে পারে। আমরা অনেকটা ফুটবলের মতো হয়ে গেছি, যতক্ষণ কিছু না হচ্ছে ততক্ষণ তো একটা অনিশ্চয়তার জায়গা আছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই বাতিল হয়েছে অধিভুক্তি। তাই শিক্ষার্থীরা কি চান সেটাও খুব গুরুত্বপূর্ণ। নইলে সরকার যে সিদ্ধান্তই নিক না কেন তা টেকসই হবে না, উল্টো বাড়তে পারে জটিলতা। তাই এই প্রক্রিয়ায় আছে শিক্ষার্থীদের অংশগ্রহণও। কি বলছেন তারা? তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি যে রাষ্ট্রীয়ভাবে তিতুমির কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দান। গেল 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখভাল করেছে এসব কলেজের স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের সব দিক। আর উচ্চ মাধ্যমিক শাখা পরিচালিত হতো ঢাকা শিক্ষা বোর্ড থেকে।
আবার বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা ছিলেন মন্ত্রণালয়ের অধীনে। 3 পক্ষের সমন্বয়হীনতায় চিড়েচ্যাপ্টা অবস্থা ছিল কলেজগুলোর। সেই অবস্থা থেকে চিরতরে মুক্তি চান শিক্ষার্থীরা। বর্তমান কাঠামোর শিক্ষকদেরই বা কি হবে? স্থিতিশীল একটি ভর্তি প্রক্রিয়াও বেশ জরুরি। ভর্তি পরীক্ষা সরকার যে সিদ্ধান্ত নেবে, যে কাঠামো করবে, সেটার অধীনেও হতে পারে। আপাতত এটা হয়তো স্থগিত থাকবে। এবার আমরা ধরেছিলাম যে আগস্টের 1 তারিখে ক্লাস শুরু করব, সেটা 1 মাস পিছাইলে হয়তো সেপ্টেম্বরে যাবে। ঢাকা কলেজের মতো প্রতিষ্ঠানগুলোর পরিচিতি উচ্চ মাধ্যমিকের কারণে, তাই কলেজগুলোতে উচ্চ মাধ্যমিকও থাকবে, এমনটাই চাওয়া শিক্ষক শিক্ষার্থীদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে চলমান অস্থিরতা নিরসন, হত্যা, গুলি বন্ধ সহ ন্যায্য পানি বন্টন ইস্যু গুরুত্ব পাবে ফেব্রুয়ারির বিজিবি বিএসএফ সম্মেলনে। বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন প্রেক্ষাপটে এসব বিষয়ে কোনো ছাড় দিতে চায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ছাড় দিয়ে দুদেশের সম্পর্কে আস্থা বাড়বে না। তিনি জানান, বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্ত নিয়ে অসম চুক্তি সংশোধনের বিষয়টিও গুরুত্ব পাবে নয়াদিল্লির বৈঠকে। অন্যদিকে বিজিবি ডিজি বলেছেন, সীমান্তে বাংলাদেশের স্বার্থ নিয়ে কোনো আপোষ করা হবে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শুরু বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন। এর জেরে সীমান্তে বেড়েছে উত্তেজনা। এই প্রেক্ষাপটে ভারতের নয়াদিল্লিতে আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 55তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি বৈঠক। সিদ্ধান্ত হয়েছে, দিল্লির সীমান্ত সম্মেলনে কোন কোন বিষয়ে গুরুত্ব দিবে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা, গুলি ও বাংলাদেশি আটক বন্ধের বিষয়গুলো। সীমান্তের 150 গজের ভেতরে অনুমোদনহীন অবকাঠামো নির্মাণ ও কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে চলমান সংকটের নিষ্পত্তিও চায় বিজিবি। এর পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ, মাদক, অস্ত্র, বিস্ফোরক চোরাচালান প্রতিরোধের বিষয়গুলো তুলে ধরা হবে বৈঠকে। অভিন্ন নদীর পানি বন্টন ও ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধসহ 12টি বিষয়ে গুরুত্ব দিয়ে সীমান্ত সম্মেলনে আলোচনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে, ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক। তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে। চাঁপাইনবাবগঞ্জ, আঙ্গরপোতা, দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। সাম্প্রতিক সীমান্ত সংকটের ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের 2টি চুক্তিকে অসম বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা বলছেন, এর মাধ্যমে ভারতকে সুবিধা দেয়া হয়েছে। এসব চুক্তি সংশোধন নিয়ে আলোচনা হবে বিজিবি বিএসএফ সম্মেলনে। 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন। আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ধরেন এরকম 2-4টা অসম চুক্তি একবার আমরা বাতিল করে দিলাম বলা হবে না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। ছাড় নয়, আলোচনার মাধ্যমে ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা। ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আস্থা হয়। সীমান্ত হত্যা বলেন, 150 যেটা ফেন্সের কথা বলেন, যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। নয়াদিল্লির সীমান্ত সম্মেলনে বিজিবি ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মূলধন নেই, ঋণ নির্ভর রাতারাতি বড় হওয়া 2-1টি শিল্প প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। কর্মরত শ্রমিকদের বেতন দিচ্ছে সরকার। ঋণ দেবার ক্ষেত্রে বৈষম্য হয়েছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, গরিব শিক্ষকদের সঞ্চয়ের অর্থ যোগসাজশে এমন ব্যাংকে রাখা হয়েছে যেখান থেকে লুটপাট হয়েছে। অর্থনৈতিক শুমারির রিপোর্টে বলা হয়, 1 দশকে অর্থনীতিতে কমেছে উৎপাদনশীল খাতের অবদান, কর্মে কমেছে নারীর অংশগ্রহণও। শহর কিংবা গ্রাম, দেশের সব জায়গাতেই বাড়ছে অর্থনৈতিক চাঞ্চল্য। সার্বিক বিবেচনায় বাড়ছে কর্মসংস্থান, মজবুত হচ্ছে অর্থনীতির ভিত্তি।
বিকেলে অর্থনৈতিক শুমারি 2024-এর প্রাথমিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে উঠে আসে অর্থনৈতিক কর্মকাণ্ডের সার্বিক দিক। রিপোর্টে বলা হয়, এক দশকে অর্থনীতিতে উৎপাদনশীল খাতের অবদান কমে হয়েছে 15.38%, আর সেবা খাতের কর্তৃত্ব বেড়ে হয়েছে 91%। শহরের তুলনায় গ্রামে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে যা 70% বেশি, শহরে যার হার প্রায় 30%। এক দশকে দেশে নতুন কর্মসংস্থান বেড়েছে মাত্র 62 লাখ। ডেটা নিয়ে আমাদের দেশে একটা হুলস্থুল অবস্থা। অনেকদিন থেকেই আমরা কমপ্লেন করে আসছি যে ডেটাতে অসঙ্গতি আছে, ডেটা এরার আছে, হয়তো পলিটিক্যালি কিছু ডেটা ম্যানিপুলেট করা হয়েছে। শিল্প খাতে গেল 11 বছরে ই-কমার্স যুক্ত হয়েছে 1,16,000। পরিকল্পনা উপদেষ্টা মনে করেন, মূলধনের বৈষম্যের কারণে শিল্প খাতের সার্বিক উৎপাদন কমেছে। রাতারাতি বড় হওয়া, ধনী হওয়া যে শিল্প গোষ্ঠী, এদের হিসাব করে এদের তো এখন অচল হয়ে আছে, তাদের শ্রমিকরাই আন্দোলন করছে। তাদের আর্থিক হিসাব থেকে দেখা গেল যে কিছুই নাই, মূলধন ব্যাংকও কিছু নাই, শুধু লোন আর লোন। বেক্সিমকোর কথা আমি বিশ্বাস করে বলছি, কারণ তারা এখনও মাঠে আছে। বাংলাদেশের বৈষম্য কোন পর্যায়ে পৌঁছেছে, এটার একটা অত্যন্ত নিদারুণ দুঃখজনক চিত্র হলো এটা। ব্যাংক ব্যবস্থায় ভঙ্গুরতার চিত্র তুলে ধরেন উপদেষ্টা, জানান শিক্ষকদের সঞ্চয়ের অর্থও হয়েছে লুটপাট। এমপিওভুক্ত শিক্ষক, তাদের একটা সঞ্চয়, নিজেদের সঞ্চয় 6,000 কোটি টাকা, এই টাকাগুলো রাখা হয়েছে ইচ্ছা করে যোগসূত্র এমন ব্যাংকে, যে ব্যাংক সম্পূর্ণ দেউলিয়া, এই ব্যাংকে আর কিছুই নাই। এখন এই টাকা কোথায় পাওয়া যাবে? পরিসংখ্যানের স্বচ্ছতা নিশ্চিত করতে পৃথক আইন করার প্রতিশ্রুতি দেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। চলতি বছরের শেষে অর্থনৈতিক শুমারির পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে সরকার। হাউসহোল্ডগুলো অর্থনৈতিক কাজ করে, তাদের সংখ্যা ক্রমাগতভাবে বেড়েছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ছাড়া কি অর্থনীতির ভাগ্য বদলানো সম্ভব? গবেষণা সংস্থা সিপিডি বলছে সম্ভব নয়। সেজন্য দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তবে তার আগে চলমান সংস্কার নিয়ে একমত হতে হবে সব রাজনৈতিক দলকে। গবেষকদের সুপারিশ, অর্থনীতির স্বার্থেই লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করা উচিত। দায়িত্ব নেয়ার পর থেকেই অর্থনীতির নানা মারপ্যাচে অন্তর্বর্তী সরকার। সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিত্যপণ্যের দাম কমানো, সাথে ডলারের ঘাটতি আর ব্যাংক সংস্কার তো আছেই। ছাড় মিলছে না, নানা পর্যায়ে বিক্ষোভ, ধর্মঘট আর মজুরি বাড়ানোর দাবি থেকেও। ফলে অর্থনীতি বদলে গেছে। এখনও এমন দাবি করার অবস্থায় নেই নতুন সরকার। একই সুরে কথা বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি। বুধবার অর্থনীতির হালচিত্র তুলে ধরে গবেষণা সংস্থাটি। বলছে, নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ, নেতিবাচক হার রাজস্ব আদায়, তাই বাজেটে বড় ঘাটতি। এভাবে চললে অভ্যন্তরীণ উৎস থেকে আরও ধার নিতে হবে সরকারকে, যার প্রভাব দীর্ঘমেয়াদী। অনিশ্চয়তা যখন থাকে তখন কিন্তু বিনিয়োগ হয় না। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই বলছেন, ব্যক্তি খাতের বিনিয়োগকারীরা তারা বলছেন যে সুদের হার যে বৃদ্ধি করা হয়েছে সেটা একটা কারণ, কিন্তু তার বাইরেও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অবকাঠামোগত বিষয় রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা, এবং আরেকটি বিষয় হচ্ছে যে দুর্নীতি। গবেষকরা জানান, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,85,000 কোটি টাকা, কিন্তু এসব আদায়ের গতি কাঙ্ক্ষিত নয়। কয়েকজন গভর্নর তারা কিন্তু দুর্নীতি ইত্যাদির সাথে যে জড়িত থাকা, সেই জন্য তাদেরকে জবাবদিহির মধ্যে আনা, এটা করা, এবং বাংলাদেশ ব্যাংকের যে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে যে 600 মিলিয়নের উপরে ডলার হারিয়েছে, সেটার তদন্ত প্রতিবেদন বারবার এই পর্যন্ত 80 বার সিআইডি কিন্তু তাদের টাইম নিয়েছে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার জন্য, তারা এখনো সেটা করেনি। সিপিটির দাবি, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব না। সাংবাদিকদের প্রশ্ন ছিল, তাহলে কি দ্রুত নির্বাচন দেওয়া উচিত? যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব, সেটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য এবং 5ই আগস্টের শিক্ষার প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ হবে। গবেষকরা বলছেন, গত 4 বছরে 40 লাখ শ্রমজীবী বিদেশে গেছে, যার বড় অংশই মধ্যপ্রাচ্যে, কিন্তু রেমিটেন্সে তার প্রভাব এখনো নেই। কথা অস্বীকার করার উপায় নাই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কাকরাইলে ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এক প্রদর্শনীতে গিয়ে তিনি বলেন, 24-এর সবচেয়ে বড় হায়না যুবলীগ সেবক লীগ। এই বাংলাদেশে ওই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ 6 মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয়। মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল, তারা যদি হায়না হয়, হানাদার বাহিনী হয়, তাহলে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা এই 24-এর সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অফিসের ঠিকানায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই মেলেনি, জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। তারা বলেছেন, পুতুল সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন নিয়ে তা আত্মসাৎ করেছেন। আরেকজনকে অ্যাকসেপ্ট না করার দুদকের তথ্য, সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছে সাইমা ওয়াজেদ পুতুল। জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতার প্রভাব বিস্তার করে ওই ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ করমুক্ত করার অভিযোগও পেয়েছে দুদক। বুধবার এনবিআর ও সমাজসেবা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডি অফিসের ঠিকানায় অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। পাওয়া যায়নি ফাউন্ডেশনের অস্তিত্ব। ওই প্রতিষ্ঠানের যে ঠিকানা, মানে অফিসিয়ালি যে ঠিকানা দেওয়া, জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে, সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি। তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। গত 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছিল বিএফআইইউ। হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে এরই মধ্যে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট নেওয়ার অভিযোগে মামলা করেছে দুদক। চলছে দুর্নীতি অনিয়মের আরও তদন্ত। এদিকে 7.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের নামে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুদক। অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 5,41,20,025 টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করায় আর একটি মামলা রুজু হয়েছে। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড হতে রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আরও সহিংস হয়ে উঠেছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো। পূর্বাঞ্চলে সেনা বিদ্রোহী লড়াইয়ের রেশ ছড়িয়েছে রাজধানী কিনশাসা পর্যন্ত। বিদ্রোহীদের দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ জনতা, চালায় ভাঙচুর, লুটপাট। আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের দূতাবাস। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এরপরও শান্ত হয়নি পরিস্থিতি। রাস্তায় টায়ার পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ। থেমে থেমে সংঘর্ষ হয় পুলিশের সাথে। পূর্বাঞ্চলে অব্যাহত বিদ্রোহী গোষ্ঠীর অগ্রযাত্রা। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।